সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আমরা প্রতিদিন যেই খবরগুলো আলোচনায় আসে, সারাদিন আমরা যে সকল প্রতিবেদন তৈরি করি সেগুলোর মধ্যে আলোচিতগুলো নিয়ে আমরা আলোচনা করি। একটি প্রতিবেদন আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে তৈরি করি, কিন্তু এর পেছনেও অনেক অজানা তথ্য এবং আরও বিস্তারিত জানার দরকার হয় অনেক সময় দর্শকদের, এবং আমরাও চেষ্টা করি সেই বিষয়গুলোই এই ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরার জন্য। আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে মিরপুরের যে রূপনগর, সেই রূপনগর এলাকার ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল 14 অক্টোবর, সেটি নিয়ে। সেই অগ্নিকাণ্ডের কথা যখন সবাই ভুলতেই বসেছিল, ঠিক সেই সময় একটি নাটকীয় মোড় নিয়েছে সেই ঘটনার, এবং 12 দিন পর সেই যে আগুনের পরবর্তীতে সেই গার্মেন্টসের যে ধ্বংসাবশেষ, সেখান থেকে একটি মরদেহ উদ্ধার করেছে সেই পরিবার। যেখানে পুলিশ বা ফায়ার সার্ভিসের মরদেহ উদ্ধার করার কথা ছিল, সেখানে পরিবারই নিজেদের যে স্বজন তাদের মরদেহ তারা নিজেরাই সেখানে গিয়ে পুলিশের সহায়তা নিয়ে সেটি উদ্ধার করেছে। এই ঘটনা নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে, শুরুতে আমরা সেটি একটু দেখে আসতে চাই। নেত্রকোনার জয় মিয়া ও মার্জিয়া সুলতানা দম্পতি বিয়ের 4 মাস পর জীবিকার তাগিদে ঢাকায় এসে কাজ শুরু করেছিলেন রূপনগরের RN গার্মেন্টসে। 8 দিনের মাথায় ভয়াবহ আগুনে মারা যান এই দম্পতি। জয়ের মরদেহ পেলেও খোঁজ মিলছিল না মার্জিয়ার। পরিবারের অভিযোগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সাহায্য না পেয়ে রোববার নিজেরাই গার্মেন্টসটিতে তল্লাশি শুরু করেন। হাতের মেহেদি ও বোরকা দেখে মেয়েকে শনাক্ত করেন বাবা। মামলা রইবে না, রাত যদি আরো থাকতে আমরা দিব পরে মামলা রেখবো থানাতে, আমার বিদায় করে দেয়। আমি কই আমার কথা অবহেলা করে আসে গেলে ফালাই দেয়। পরে আমি ও জায়গায় কোনো জিডিমিডি করে না, আমি মনের সান্ত্বনা দিয়ে জায়গা। আমি আমার যদি কষ্টের দম থাকতে একদিন আমার বুহ হইলে আইব। ফায়ার সার্ভিসরে মনে করেন আমরা লাস্ট এই পাওয়ার পরেও একটা না ফোন দিছে, ফোন দিল হেরা খালি যে আমরা এখন আইতাম না, আমরা এনে একটু বিজি আছি, আমরা পরে আসবো। আমরা দরকার কাগজের মধ্যে লিখিত দিয়ে আমরা ঢুকবো। হরকর ঠিক আছে তেদের পরে 7 জনে লিখিত দিয়া দস্তখত দিয়া আমরা 7 জন লোক যায় ঢুকছি। ঢোকার পরে আমরা লোক এসপি সাহেবও ঢুকছে, পুলিশও ঢুকছে। ঢোকার পরে আমরা যাই 3 তলা, গন্ধ লাগছে নাকের মাঝে। এই গন্ধে গন্ধে টেবিলের নিচে যায় খাওয়ারের গাইড টান দিছি, টান দিয়ে দেখি যে আমার বাঘ মিল্লা। মর্মান্তিক মৃত্যুর 12 দিন পর মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষোভ জানান এলাকাবাসীও। খারাপ লাগছে অনেক দেখে লাশটা, কিন্তু কি কমু দেখার মতো কোনো এই নাই, ভাষা নাই করার মতো। ফায়ার সার্ভিসের লোক ঢুকছে, একটা লাশ পাইল না, তাহলে কি তদন্ত করলো আর কি? এটা সবার জোর সাধারণ সবার প্রশ্ন, এটা কি দেখলো? আমারও একই প্রশ্ন। যারা চেকিং করছে বা কাজ করছে তাদের তো উচিত ছিল এটা সম্পন্ন করা, তারা করতে পারে না, এটা তাদের ব্যর্থতা। মানে এখন পরবর্তীতে মানুষ আয় যদি বের করে, জিনিসটা খারাপ না। এ বিষয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক ব্যস্ততা দেখিয়ে খুদে বার্তায় দায় চাপান পুলিশের ওপর। আর পুলিশ বলছে উদ্ধার কাজের দায়িত্ব ফায়ার সার্ভিসের, তারা কেবল সহায়তা করে থাকেন। বেসিক্যালি উদ্ধার অভিযানের দায়িত্বটা ফায়ার সার্ভিসেরই, আমরা তাদেরকে সহায়তা করে থাকি। যারা এখানে উদ্ধার অভিযানে ছিল তারা তাদের যে প্রচলিত পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে অবশ্যই সব কিছু অনুসরণ করে সর্বোচ্চ চেষ্টা করেছে। তার ভিতরে যেহেতু ঘটনাস্থলটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল, এখানে ঘটনাস্থলের ভিতরে ধ্বংসস্তূপের একটা লাশ পাওয়া এটা একেবারে অস্বাভাবিক কিছু না। মরদেহ উদ্ধারের পর পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। সোমবার ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। পরিচয় নিশ্চিতে 10 থেকে 15 দিন সময় লাগবে। যেহেতু তার পিতার ডিএনএ সংগ্রহ করা হয়েছে, এটার সাথে আজকের যে ডিএনএ সংগ্রহ করবে এটার ম্যাচিং হবে। 10-15 দিন সময় লাগতে পারে বা তারও বেশি লাগতে পারে। গত 14 অক্টোবর রূপনগরের রাসায়নিক গুদাম ও পাশের গার্মেন্টসে ভয়াবহ আগুন লাগে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে স্বজনরা এই যে 14 অক্টোবর আগুন লাগার পর বিভিন্ন জায়গায় তারা দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। যেদিন আগুনের ঘটনা ঘটেছে এই পরিবারের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে প্রথমে তারা ঘটনাস্থলে আশেপাশে আহাজারি করেছে, সেখানে তারা পায়নি। তারা এতটুকু নিশ্চিত ছিল যে যেহেতু এই গার্মেন্টসটির 3য় তলায় তাদের স্বজনরা থাকে, সে কারণে 3য় তলাতেই যেহেতু আগুন অনেক বেশি, তারা এটি ভেবেই নিয়েছিল যে এই যে তাদের যে স্বজন, সেই স্বজন হয়তো বা আর পৃথিবীতে বেঁচে নেই। সে কারণে তারা
আশপাশে যে সকল হাসপাতাল, সেই হাসপাতালগুলো তারা ঘুরেছে। এরপর তারা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুরেছে, মর্গে গিয়েছে, তারা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে গিয়েছে, জরুরি বিভাগের মর্গে গিয়েছে, মর্গ থেকে তারা ফরেনসিক বিভাগের যে মর্গ সেখানে গিয়েছে। তারা দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। যখন কোথাও তারা মরদেহের সন্ধান পায়নি, তারা পুলিশের সহায়তা নিয়েছে, ফায়ার সার্ভিসের কাছে গিয়েছে, সেখানে উদ্ধার অভিযান চলেছে দীর্ঘদিন ধরে। কোথাও তারা তাদের যে স্বজন তার হদিস পায়নি। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেলে যখন 16 জনের মরদেহগুলো আনা হয়, পরবর্তীতে তারা এই যে দম্পতি, তার মধ্যে জয়ের মরদেহ প্রথমে শনাক্ত করা হয়। পরবর্তীতে জয়কে পাওয়ার পর তাদের যে পরিবার, সেই পরিবারে আরেকটি নতুন ঝামেলায় সামনে আসে যে আসলে তার জয়ের যে স্ত্রী মার্জিয়া, তার মরদেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তারা আবারও সেই পন্থায় তারা বিভিন্ন জায়গায় তারা খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও তারা না পেয়ে তারা বারবারও চেষ্টা করে যে কোথায় আসলে থাকতে পারে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পরেও কোথাও আসলে পাচ্ছিল না। পরে ঢাকা মেডিকেলের এই 16 জনের মধ্যে যেহেতু তার জয়ের পরিচয় শনাক্ত মানে চেহারা দেখে নিশ্চিত করা গেছে, সে কারণে তার যে বাবা, তারা ডিএনএ দিয়ে আসে এবং তারা নিশ্চিত হয়েও তারা বারবারও চেষ্টা করছিল যে হয়তোবা অন্য কোথাও আছে, কিন্তু না পাওয়ার পরেও মার্জিয়ার বাবা সুলতান তিনি সিআইডির কাছে তার ডিএনএ দিয়ে রাখেন, যদি কখনো অন্য কোনো মরদেহের সাথে বা অন্য কোনো যারা পুড়ে অনেকের অবস্থায় খারাপ হয়ে গিয়েছিল সেখান থেকে যদি কোনোটার সাথে মিলে যদি তার মরদেহটা খুঁজে পাওয়া যায়। এরকম নানা চেষ্টা করার পরে তারা কোনো দিক বিদিক না পেয়ে তারা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে। সুলতান মার্জিয়ার বাবা তিনি আমার কাছে বারবার দাবি করেছেন তিনি পুলিশের কাছে 3 বার গিয়েছেন, ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছেন, কিন্তু কোনোভাবেই সে কোনো সারা শব্দ পাচ্ছিলেন না। পরবর্তীতে তাদেরকে দ্বারস্থ হতে হয়েছে, নিজেরাই আসলে সিদ্ধান্ত নিয়েছে। এবং আরেকটি ঘটনা তিনি বলেছে যে তিনি স্বপ্নে দেখেছে যে তার মেয়ে কোনো একটি টেবিলের নিচে বা খাটের নিচে পড়ে আছে, তার বাবার সাহায্য চাচ্ছে। তো এই ঘটনাটি দেখার পরে তারা আবারও এলাকায় থেকে ঢাকায় চলে আসে এবং পুলিশের কাছে যায়। যাওয়ার পরে তারা বলে যে শেষবারের জন্য যদি ওই ভবনটিতে আরও একবার তাদের যেই তল্লাশি সেটি যদি চালানো হয় তাহলে তাদের যে মনের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে। এবং যেহেতু সে স্বপ্নে দেখেছে, সে বিশ্বাস করছে যে হয়তোবা এই ভবনেই তার আদরের সেই সন্তান রয়েছে। তো এরকম আকুতি করার পরে 7 জনের তারা বলেছে যে যেহেতু এখানে আগুনটি লাগার পরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে গিয়েছে, তাদের যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। তারা সেখানে রিস্ক নিয়ে বলেছে যে আমরা মুচলেকা দিয়ে যেতে চাই এবং আমরা এইটুক নিশ্চিত করতে চাই এখানে গিয়ে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সে দায় তাদের নিতে হবে। তো এই রকম মুচলেকা দিয়ে তারা সেই অভিযানে যায় এবং অভিযানে যাওয়ার পরবর্তীতে তারা যেটি করে যে মাত্র আধা ঘন্টার চেষ্টায় তারা সেই মরদেহের সন্ধান তারা পায় এবং পরবর্তীতে সেটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায়। এই যে পুরো ঘটনা, এই ঘটনা আমরা শুরু থেকে একটু দেখতে চাই যে কিভাবে ঘটনাটি ঘটেছিল। সেজন্য আমাদের একটা গ্রাফিক্স তৈরি করা আছে, সেটি যদি আমরা একটু দেখতে চাই। এই যে অগ্নিকাণ্ডটি, এটি 14 তারিখ দুপুরের একটু আগে অর্থাৎ 11:50 ফায়ার সার্ভিস খবর পায় যে মিরপুরের একটি গার্মেন্টসে আগুন লেগেছে। পরবর্তীতে যাওয়ার পর ফায়ার সার্ভিস জানতে পারে এটি শুধু গার্মেন্টস ছিল না, পাশে একটি কেমিক্যালের গুদাম ছিল, যে কারণে আগুনটি পুরো ওই যে আশপাশে যে সকল ভবন, পুরো ভবনটিতে ছড়িয়ে যায়। আগুনটি এত বেশি তীব্র ছিল যে কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 27 ঘন্টা সময় লাগে। এবং এই আগুন ছড়িয়ে যাওয়ার পরবর্তীতে আরও যেটি হয়, ধোয়ার পাশাপাশি পুরো এলাকায় যেহেতু ওই কেমিক্যালের গুদাম ছিল, রাসায়নিকের গুদাম ছিল, সেই রাসায়নিক গুদামের যে গ্যাস সেটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এবং আজকেও যখন আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়েছি, আমরা মাস্ক ছাড়া সেখানে 1 সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছিল না। এখনও তার যেই ধ্বংসাবশেষ বা তার সেই গোডাউনের যে রাসায়নিক সেটির যেই বিষক্রিয়া, সেটির যেই প্রতিক্রিয়া, সেটি কিন্তু সেখানে আমরা দেখেছি এবং কোনোভাবেই সেখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। এবং ওখানে যারা কাজ করে তারাও কিন্তু এটির সম্মুখীন হয়েছে এবং যারা উদ্ধার কাজ করেছে বা যারা সহায়তা করেছে সবাই কিন্তু এই প্রতিকূল পরিস্থিতি নিয়েই কিন্তু তারা কাজটি করেছে। তার পরবর্তীতে তাদের যেই তরুণীকে খোঁজা হচ্ছিল তারাও কিন্তু তখন বারবার গিয়েছে, কিন্তু 6 দিনেও ফায়ার সার্ভিস সেখানে 6 দিন 24 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তারা সেই অভিযান পরিচালনা করে, কিন্তু এই 6 দিনেও কোথাও তাদেরকে সেই তরুণীর মরদেহ পাওয়া যায়নি। পরবর্তীতে 21 অক্টোবর সেই ভবনের যে দায়িত্বটি সেটি ফায়ার সার্ভিস তাদের যেই উদ্ধার অভিযান সেটি সমাপ্ত করে পুলিশের কাছে বুঝিয়ে দেয় এবং পুলিশের কাছে বুঝিয়ে দেওয়ার পর তারা সেখান থেকে সরে আসে। যেই কারণে কিন্তু যেহেতু পুলিশের কাছে বুঝিয়ে দেয়, পুলিশ যেটি করে
উদ্ধার কাজ তখনই শেষ করে দেয় এবং তারা শুধুমাত্র সেই ভবনটির নিরাপত্তার জন্য তারা তালাবদ্ধ করে রাখে এবং কেউ যাতে সেখানে ঢুকতে না পারে সেই কাজ তারা করে। এবং সেই যে ভবনটিতে আগুনের ঘটনা ঘটেছে সেখান থেকে কিছু দূর গিয়ে তারা একটি দূরবর্তী অবস্থানে 10 জন করে পুলিশ সদস্য সেই ভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করে। আমরা আরেকটি বিষয় যদি দেখতে চাই যে এই যে দায়িত্ব পালন করার মধ্যে গতকাল তারা 12 দিন পর, যে ঘটনার 12 দিন পর গতকাল তারা সেই ভবনটি থেকে 8 ঘন্টার 6 দিন চেষ্টা করে যেখানে ফায়ার সার্ভিস পায়নি সেখানে তারা মাত্র আধা ঘন্টা চেষ্টা করেই সেই মরদেহটি তারা উদ্ধার করেছে। এবং এই যে অভিযান, এই অভিযানের জন্য পরিবারের পক্ষ থেকে 7 জন সেখানে মাস্ক পরে, আমরা দেখেছি সেই ভিডিওটিতে, তারা মাস্ক পরে সেখানে যায় এবং পুরো ভবন তল্লাশি করে। তারা যেটি বলে যে একটি কক্ষ থেকে তাদের মরদেহ পুড়ে গেলে বা কয়েকদিন মরে যাওয়ার পরে, কয়েকদিন যাওয়ার পরে যে ধরনের গন্ধ হয় সেই গন্ধ থেকে তারা সন্দেহ হয় যে 3য় তলায় হয়তো বা সেটি রয়েছে। এরপরে সেখানকার যে ধ্বংসস্তূপ সেগুলো সরিয়ে তারা সেই মরদেহের অস্তিত্ব তারা দেখতে পায়। আর পুলিশের কাছে যে মুচলেকার কথাটি বললাম, তারা পুলিশ কোনোভাবেই সেখানে ঢুকতে দেওয়ার জন্য রাজি হচ্ছিল না এবং তারা বারবার বলছিল যে সেখানে গেলে বিপদ হতে পারে, যে কারণে তারা মুচলেকা নিয়ে তাদেরকে সেখানে প্রবেশ করতে দেয় বলে পরিবার আমাদেরকে জানিয়েছে। আর আজকে সেই মরদেহ যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় তখন তার যেই ময়নাতদন্ত হয়, ময়নাতদন্ত হওয়ার পরে সেই ডিএনএ সংগ্রহ করেছে সিআইডি। সেই ডিএনএ সংগ্রহ করে, এর আগে আমি বলেছিলাম যে তার বাবা মোহাম্মদ সুলতান তার মরদেহের তার যে ডিএনএ সেটি তারা আগেই সংগ্রহ করে রেখেছিল এবং আজকে এই মার্জিয়ার মরদেহের যে ডিএনএ সেটি তারা নিয়েছে এবং এই দুটি ম্যাচ করে তারা যেটি বলেছে 10 থেকে 15 দিন সময় তাদের লাগবে এটি আসলে মার্জিয়া কিনা নিশ্চিত হওয়ার জন্য। পরিবার নিশ্চিত হয়েছে যে যেহেতু তার যে পরনে বোরকা ছিল সেই বোরকাটি একই ধরনের ছিল, তার হাতে মেহেদি ছিল, যেহেতু বিয়ে 4 মাস পর এবং ঢাকায় আসার পরে তার যে সবশেষ যখন সে কারখানায় এসেছিল তখন মেহেদি দিয়ে এসেছিল। এই বিষয়গুলো দিয়ে তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে এটি আসলে মার্জিয়া, কারণ এছাড়া অন্য কোনো পরিবার সেখানে কোনো মরদেহের জন্য খোঁজ করার জন্য আসেনি। সে কারণে তারা নিশ্চিত হয়েছে এবং মৃতের সংখ্যা যেটি সেটি বেড়ে 17 জনে ঠেকেছে এবং এখন পর্যন্ত এটি বলা হয়েছে যে 17 জনে যারা সেখানে সেই কারখানার যে আগুন সেটিতে এখন পর্যন্ত 17 জনই মারা গিয়েছে। আরেকটি আমাদের গ্রাফিক্স আছে, সেটি আমরা যদি একটু দেখতে চাই। এই যে অগ্নিকাণ্ডটি ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর যেহেতু মরদেহ 12 দিন পরে আসলো, এটি উদ্ধার হওয়ার পর আমরা বারবার আজকে চেষ্টা করেছি ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করার জন্য। তারা যেটি বলেছে সকাল থেকেই তাদের মহাপরিচালকের নেতৃত্বে একটি দরবার ছিল, সেই কারণে তারা আমাদেরকে সময় দিতে পারেনি। এরপর আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, ফোনেও আমরা কথা বলতে পারিনি। পরে খুদে বার্তায় তারা জানিয়েছে যে তারা 20 তারিখে তাদের পুলিশের সমন্বয়ে তারা একটি সবশেষ সার্চটি করে, তারা সেখানে তল্লাশি চালিয়ে না পাওয়ার পর ঘটনাস্থলটি পুলিশকে বুঝিয়ে দেয় এবং এরপর যেহেতু সেখানে দায়িত্বে পুলিশ ছিল সে কারণে কিন্তু আসলে এই যে পুলিশই এখন কিভাবে মরদেহ উদ্ধার হলো না হলো সেই বিষয়টি তারা তাদের দায়িত্ব বলে ফায়ার সার্ভিস পুলিশের দিকেই আসলে যে অভিযোগের তীর সেটি ঢেলে দিয়েছে। তবে পুলিশের কাছেও আমরা গিয়েছি, ডিএমপির যে মুখপাত্র তালেবুর রহমান, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে সাধারণত উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিসই কাজ করে, পুলিশ সেখানে সহায়তা করে এবং এই যে এই কাজটিতে তাদের যদি মনে হতো যে তারা তাদের যে কোনো ধরনের অবদান রাখার বা সেখানে কোনো ধরনের কিছু করার, তাহলে তারা ফায়ার সার্ভিসকে নিয়েই তারা সেখানে অভিযানে যেত। তবে আরেকটি কথা পুলিশ বলেছে যে যেহেতু এই জায়গাটিতে ঝুঁকিপূর্ণ ছিল, ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল, পাশাপাশি বিষাক্ত গ্যাস আছে সেখানে, একদিকে গ্যাস অন্যদিকে ঝুঁকিপূর্ণ ভবন, এই দুয়ে মিলিয়ে তারা আসলে সেখানে যেতে চায়নি এবং সেই মরদেহ তারা খুঁজতে চায়নি। এবং ফায়ার সার্ভিসের কাছেও আমরা এই বিষয়ে জানতে চেয়েছিলাম, তারা আমাদেরকে এই খুদে বার্তা পাঠিয়ে আসলে তারা দায় সেরেছে এবং বাকি বিষয়ে তারা কথা বলেনি। পরিবারের বিষয়ে তারা আরেকটি অভিযোগ করেছে যে পরিবার যে এই যে তাদের যেই উদ্ধার অভিযান, এই অভিযানটি শুরু করার আগে তারা পুলিশের কাছে যখন গিয়েছিল, পুলিশ মুচলেকা নেওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়েছে, যেহেতু গ্যাস এবং এখানে একটি ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, তারপরেও তারা সেটির জন্য ফর্মালিটি করার জন্য তারা ফায়ার সার্ভিসকে ফোন করেছে এবং ফায়ার সার্ভিসকে ফোন করার পরে তারা দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা তারা অপেক্ষা করেছে, কিন্তু ফায়ার সার্ভিস আসেনি। এরপর তারা মরদেহ উদ্ধার করে যখন নিচে নিয়ে এসেছে এবং এই মরদেহটাকে কিভাবে তারা প্যাকেটিং করবে বা করে মর্গে নিয়ে যাবে, এই জায়গাগুলোর জন্য তারা বারবার ফায়ার সার্ভিসকে ফোন করার পরেও ফায়ার সার্ভিস কোনো সারা শব্দ দেয়নি বলে পরিবারের পক্ষ থেকে তার যে মামা আজকে আমাদের সাথে কথা বলেছেন সেখানে তিনি এই দাবিটি করেছেন। এবং
ফায়ার সার্ভিসের কাছে এই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম এবং তিনি যার সাথে আমরা কথা বলেছি লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, তিনি আমাদেরকে জানিয়েছে যে কোন নাম্বারে থেকে তারা যোগাযোগ করার চেষ্টা করেছে সেই নাম্বারটি দিতে। আমি যেটি তাদেরকে জবাবে বলেছিলাম যে পরিবারই অভিযোগ করেছে, পরিবারের সাথে যোগাযোগ করলে এই বিষয়ে আসলে কে সত্য বলছে কে মিথ্যা বলছে সেটি জানা যাবে। তবে তার সাথে আমি সরাসরি কথা বলার জন্য বারবারও চেষ্টা করেছি, কিন্তু তিনি বলেছেন তিনি আজকে ব্যস্ত আছেন, তিনি এই বিষয়ে কথা বলতে পারবেন না। অর্থাৎ দায় এড়িয়ে যাওয়ার যে একটি পন্থা আমরা অতীতেও দেখেছি সেটা আমরা আজকে দেখলাম। তবে আমরা সবসময় বলি যে দমকল বাহিনী অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি ত্যাগ স্বীকার করে। তারা কিছুদিন আগে এই কেমিক্যাল গোডাউনে গিয়ে অগ্নিকাণ্ডে নিভাতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছে তাদের সদস্যরা। তবে সেই সিম্পেথি দমকল বাহিনীর প্রতি অবশ্যই আছে। তবে এই ধরনের ঘটনাও আসলে কিন্তু আমাদেরকে বারবারও সামনের দিকে নিয়ে আসে যে একজন স্বজন একটি মর্মান্তিক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পর তার মরদেহটি খুঁজে পাওয়ার জন্য পরিবারের যে আকুতি, 12 দিনের আকুতি, বিভিন্ন দ্বারে দ্বারে ঘোরার পরেও সেই মরদেহ যাদের উদ্ধার করে দেওয়ার কথা তারা উদ্ধার করতে না দিয়ে তারা তাদের যে দায় এড়ানো, সেই দায় এড়ানোর সংস্কৃতি তারা চালু করে এবং তারা যেটি করেছে এবং একজন আরেকজনের দিকে বারবারও ঠেলে দিয়েছে। পরিবার একবার পুলিশের কাছে, একবার ফায়ার সার্ভিসের কাছে, এভাবে ঘোরাঘুরি করে সবশেষ নিজেরাই আসলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিজের আদরের সন্তানটির মরদেহটিও শেষবারের জন্য দেখার জন্য তারা সেই ঝুঁকিপূর্ণ ভবনে গ্যাসের ভেতরেও তারা প্রবেশ করেছে এবং আধ ঘন্টার চেষ্টায় তারা সেই মরদেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে এনেছে এবং ডিএনএ পরীক্ষা হয়েছে। এবং আমরাও আশা করি যে যেই পরিবারটি এত ত্যাগ তিতিক্ষা করেছে হয়তোবা সেই মরদেহ তা ডিএনএর মাধ্যমে ম্যাচ হবে এবং তাদের কাছে সেই মরদেহটি কিছুদিনের মধ্যেই বুঝিয়ে দেওয়া হবে। তো আজকের আলোচনা ছিল এই মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর যে 12 দিন অতিবাহিত হওয়ার পরে যে নাটকীয়ভাবে মরদেহ সন্ধান পাওয়া, এই বিষয়ে আলোচনা করলাম। আমরা সামনে আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।